बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাঝখানে 2 সপ্তাহ প্রোগ্রামটা করতে পারি নাই। আজকে আমরা 11তম পর্ব করতেছি। এর আগে আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে একটু পেছন থেকে সেখান থেকে আর কি একটু ওভারল্যাপিং হবে একটু, সেখান থেকে নিয়ে আমরা পড়ব। আবার আমরা যেটা পড়তেছিলাম লাস্ট, সেটা হচ্ছে যে এস্টাবলিশ সায়েন্টিফিক ফ্যাক্ট বা যেটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য, যেমন কোনো একটা স্বতঃসিদ্ধ ব্যাপার অথবা কোনো একটা ইকুয়েশন অথবা কোনো একটা ম্যাথমেটিক্যাল রিলেশন। যেমন আমি বলছিলাম উদাহরণস্বরূপ যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। এইটাতে কোনো রকমের গেসওয়ার্কের কোনো কিছু নাই, কোনো রকম মতামতের কোনো অবকাশ নাই, কারণ এটা ইটসেলফ একটা সত্য এবং প্রতিষ্ঠিত সত্য। সো এইগুলো ছাড়া বাকি যেগুলো অবজারভেশন, সেগুলাতে মানুষের মাইন্ডসেট বা মানুষের যা যে সিস্টেমের ভিতর আছে, যে পরিবেশের ভিতর আছে, যে দেশের ভিতর আছে, এই সমস্ত কিছুর একটা এফেক্ট পড়ে। সেখানে আমরা 2-3টা উদাহরণ দিছিলাম, সেটা দিয়ে আমরা আজকে শুরু করব। একটা দিছিলাম যে আলবার্ট আইনস্টাইন, উনি বলছিলেন যে আল্লাহ গড ডাজ নট প্লে ডাইস উইথ দ্য ইউনিভার্স। আল্লাহ মহাবিশ্বকে নিয়ে ছক্কা খেলেন না, বা লুডোর মতো ছক্কা, মানে চান্সেস প্রবাবিলিস্টিক ব্যাপার আর কি, হইতেও পারে নাও হইতে পারে, এইরকমের খেলেন না। কেন বলছিলেন? আইনস্টাইন বিশ্বাসী ছিলেন এবং কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স তখন নতুন করে আনসার্টেনটি প্রিন্সিপাল, মানে হইতেও পারে কোনো একটা জিনিস, নাও হইতে পারে, এই সমস্ত পসিবিলিটিগুলোর কথা বলাতে উনি ওনার যে রিলিজিয়াস, সামাজিক বা ওনার যে মাইন্ডসেট ছিল, সেখান থেকে উনি এই কথাটা বলছিলেন, যে কথাটা আমরা জানি যে ঠিক না। কিন্তু এই যে বলছিলেন ওনার এটা সাবজেক্টিভ কথা বলছিলেন, অর্থাৎ ওনার ব্যক্তিগত ইনক্লাইনেশন যেদিকে, সেই অনুযায়ী কথাটা বলছিলেন। তারপরে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে স্টিফেন হকিং ব্রিফ হিস্ট্রি অফ টাইমে লিখছিলেন যে 1970-এর দশকে উনি এবং রজার পেনরোজ যখন বিগ ব্যাং সিঙ্গুলারিটির থিওরিটা করলেন, প্রোপাগেট করলেন, তখন রাশিয়ানরা এটা মাইনে নিতে চায় না, বিকজ রাশিয়ানরা এইথিস্ট ছিল, মার্কসিস্ট ছিল। বিগ ব্যাং সিঙ্গুলারিটি যদি মানা হয়, তাহলে ধরে নিতে হবে বা বলতে হবে যে এই মহাবিশ্বের একটা সূচনা ছিল, শুরু ছিল। তাইলে হোয়াট ওয়াজ বিয়ন্ড দ্যাট, তার আগে কি ছিল? তার মানে কেউ একজন ছিলেন যিনি এটা সূচনা করছেন। এইটা তাদের জন্য খুব অস্বস্তিকর ব্যাপার ছিল, এই জন্য তারা এটা মানতে চায় নাই বা এটার সাথে অ্যাগ্রি করে নাই। এবং লাস্টলি আমরা একটা জার্মান একজন ফিলোসোফার, তার একটা কথা আমরা পড়তে গিয়ে পড়ি নাই, আমাদের সময় শেষ হয়ে গেছিল, সেই কথাটা দিয়ে আজকে শুরু করব। ইমানুয়েল কান্ট জার্মান ফিলোসোফার ছিলেন। উনি কি বলছেন দেখেন, ইট সিমস সারপ্রাইজিং অ্যাট ফার্স্ট, প্রথমে এটা ভাবলে বা দেখলে বা বুঝলে বা চিন্তা করলে হয়তো একটু অবাক হব আমরা, বাট ইজ নান দ্য লেস সার্টেন, কিন্তু এটা অবশ্যই নিশ্চিত বা এইটাই ঠিক যে দ্যাট আওয়ার রিজন ডাজ নট ড্র ইটস কনক্লুশন ফ্রম নেচার। আমাদের রিজনিং যেটা, আমাদের যুক্তি যেটা, যুক্তিতর্ক বা আমাদের র্যাশনালিটি বা রিজনিং যেটা, সেটা নেচার বা প্রকৃতির থেকে কনক্লুশন ড্র করে না, বাট প্রেসক্রাইবস দেম টু ইট, বরং প্রকৃতির উপরে কনক্লুশন চাপায় দেয়। এই যে আইনস্টাইন বললেন যে গড ডাজ নট প্লে ডাইস উইথ দ্য ইউনিভার্স, এটা উনি ওনার নিজের মতটাকে আল্লাহর ব্যাপারে এবং প্রকৃতির ব্যাপারে বা ইউনিভার্সের ব্যাপারে, মহাবিশ্বের ব্যাপারে চাপায় দিছেন। সিমিলারলি রাশিয়ানরা কী করলো, তারা যেহেতু এটা মানতে পারে না যে জিরো থেকে বা নাই থেকে ইউনিভার্স হয়েছে বা একটা সিঙ্গুলারিটি, একটা শুরু হয়েছে ইউনিভার্সের, তাহলেই তো একটা কথা আসবে যে তাইলে তার আগে কে ছিলেন,
বা কে বানাইছেন এটা, বা আল্লাহর কথা আসবে বা আসবে, সুতরাং তারা এটা মানতে চাচ্ছে না। মানে তারা তাদের যে মাইন্ডসেটে যেটা বলতেছে সেটা প্রকৃতির উপর বা ইউনিভার্সের উপরে সেটাকে আরোপ করতেছে। এই ইমানুয়েল কান্ট এই কথাটাই বলছিলেন তার ইসে আর কি। এইখানে এসে আমরা শেষ করছিলাম গতদিন, বা এইরকম জায়গায় শেষ করছিলাম। আমরা তারপর থেকে নিয়ে আজকে শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম পয়েন্টটা হচ্ছে এখানে বিজ্ঞান ইটসেলফ বস্তুবাদীও না, আধ্যাত্মিকও না। বিজ্ঞান যদি আমরা বলি a + b হোল স্কোয়ার সমান a² + 2ac b + b², কথার কথা, অথবা কোনো একটা জিনিসে তাপ দিলে তার তাপমাত্রা বাড়ে, এই যে জিনিসটা, এটা একটা এম্পিরিক্যাল জিনিস, একটা বাস্তব জিনিস, পরীক্ষিত জিনিস। এটা বস্তুবাদীও বলা যাবে না, এটা আধ্যাত্মিকও না। কিন্তু এই বিজ্ঞানের উপর ভিত্তি করে আমরা যখন মহাবিশ্ব বা সৃষ্টিতত্ত্ব নিয়ে কথা বলতে যাব, তখন দেখা যাবে আমাদের পরিবেশ, প্রতিবেশ, সামাজিক মূল্যবোধের উপর ভিত্তি করে আমরা একটা বিষয়কে ব্যাখ্যা করার চেষ্টা করছি। ঠিক যেটা আমরা আইনস্টাইন, স্টিফেন হকিংয়ের ওই উদাহরণ এবং ইমানুয়েল কান্টের কথায় আমরা এই কথাটাই বললাম, যে আমরা আমাদের পরিবেশ, প্রতিবেশ, সামাজিক মূল্যবোধের উপর ভিত্তি করে একটা বিষয়কে ব্যাখ্যা করার চেষ্টা করব। মানে আমাদের যে ইনক্লিনেশন, আমাদের যে মাইন্ডসেট, সেটা অনুযায়ী আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। একটা পশ্চিমা মস্তিষ্ক জন্মলগ্নে থেকেই বস্তুবাদী পরিবেশে বেড়ে ওঠে। একটা পশ্চিমা মস্তিষ্ক, যে কোনো একটা বাচ্চা যে বড় হচ্ছে সেখানে, সে একটা বস্তুবাদী পরিবেশে বড় হচ্ছে, বেড়ে ওঠে বলে স্বাভাবিকভাবেই সে তার চিন্তায়, চেতনায় বস্তুবাদী হয় এবং ধর্মবিরোধী হয়। বস্তুবাদী হবে এবং ধর্মবিরোধী হবে। বস্তুবাদী মানেই ধর্মবিরোধী, কারণ যা দেখি, যা ধরতে পারি, যেটা বিক্রি হয়, যেটার দাম আছে বা যেটা স্পর্শ করা যায়, সেটাতেই বিশ্বাস করি, সেটাই সব কিছু জীবনের। সুতরাং ধর্মবিমুখ, অটোমেটিক্যালি ধর্মবিমুখ হবে। একইভাবে পশ্চিমা শিক্ষা ব্যবস্থাও সার্বিকভাবে বস্তুবাদী ও ধর্মবিরোধী হয়ে থাকে। পশ্চিমা শিক্ষা ব্যবস্থা যেটা ওভারঅল যদি আমরা দেখি, সেটা প্রথমত বস্তুবাদী এবং দ্বিতীয়ত ধর্মবিরোধী। একটা সময় ছিল তাদেরও শিক্ষা দীক্ষায় ধর্ম ছিল, সেটা ওয়ান্স আপনের টাইমের কথা। এই পশ্চিমা বলতে যাদের আমরা বোঝাই, তাদের ভিতরে সবচেয়ে কনজারভেটিভ ছিল আমেরিকানরা। তারাও তাদের ইহুদিদের চক্রান্তে বা ইহুদিদের প্ররোচনায় তারাও তাদের শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মকে ঝাঁটায় বিদায় করছে আর কি। আচ্ছা, যাই হোক, আমাদের বুঝতে হবে যে এম্পিরিক্যাল সায়েন্স অধ্যয়ন মুসলিমদের জন্য ক্ষতিকর নয়। আমরা যদি এম্পিরিক্যাল সায়েন্স পড়ি, সেটা পশ্চিমা সোর্সের বই পড়তে পারি বা তাদেরও যদি হয়, সেটা আমাদের জন্য ক্ষতিকর না। কারণ সেটা ওই যে বললাম a + b হোল স্কোয়ার, এটা জাপানিজ ভাষায় লিখলেও আপনি, জাপানিজদের জন্য এটা যা, আমেরিকান হওয়ার কিছু নেই, অথবা তাপ দিলে তাপমাত্রা বাড়ে, এখানে ক্ষতিকর কিছু নাই। কিন্তু পশ্চিমা চোখ দিয়ে বিজ্ঞানের ওই সমস্ত বিষয়কে দেখা বা ব্যাখ্যা করাটা হচ্ছে মারাত্মক ক্ষতিকর। যখন আমরা পশ্চিমা চোখ দিয়ে সেটাকে দেখব বা ব্যাখ্যা করার চেষ্টা করব, বৈজ্ঞানিক কোনো অবজারভেশনকে বা কোনো একটা পর্যবেক্ষণকে, তখনই এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর একটা ব্যাপার হবে বা হইতে পারে। যেমন একটা উদাহরণ দেই, যে একটা জিনিস আছে, আপনারা হয়তো জানেন, একটা প্রাণী সি হর্স, এতটুকু সাইজ, হয়তো ছোট্ট 2-3 ইঞ্চি, বা আমি শিওর না, মানে খুবই ছোট সাইজটা আর কি। কিন্তু তার মাথাটা দেখতে ঘোড়ার মতো, সি হর্স বলে সেটাকে। একটা ম্যারিন অ্যানিম্যাল, সোজা কথা, পানির নিচে থাকে, সমুদ্রের পানির নিচে থাকে, দেখতে ঘোড়ার মতো। এই যে জিনিসটা, যে এই ছোট্ট জিনিসটার মুখটা দেখতে ঘোড়ার মতো, একজন বিশ্বাসী কী চিন্তা করবে? চট করে তার মাথায় আসবে যে ঘোড়া এবং সি হর্স এবং সি হর্স দুইটাকে একজন সৃষ্টিকর্তা বানাইছেন, এবং সেই জন্য তাদের ভিতরে এই মিলটুকু। এই যে বললাম, যে যখন একটা বিশ্বাসী চোখ দিয়ে দেখবেন তখন আপনার কাছে এটা মনে হবে। যখন একটা পশ্চিমা চোখ দিয়ে দেখবেন তখন আপনি নানা রকম বিটিং দ্য বুশ যেটাকে বলেন, নানা রকম জিনিস নিয়ে আপনি করতে শুরু করবেন, যে বোধহয় এটা এরকম, বোধহয় এটা এরকম, তো এটা এরকম হয়েছিল, তো হয়তো বা মানে ঘোড়া একসময় পানিতে চলে গেছে, অথবা পানির থেকে একসময় সিহর্স উপরে উঠে গেছে, মানে নানা রকমের আবঝাব যেটা আমরা বলি, বা বিটিং দ্য বুশ যেটা, এই ধরনের চিন্তাভাবনা আপনি করতে শুরু করবেন যখন আপনার একটা অবিশ্বাসী, বস্তুবাদী বা ধর্মবিহীন মাইন্ডসেট নিয়ে জিনিসটা চিন্তা করবে। আচ্ছা, আমরা এরপরে একটা কথা, যারা আমাকে চিনেন বা আমার হালাকা বা আমার আয়োজনগুলোতে আগে অ্যাটেন্ড করছেন, তাদের কাছে বোরিং হতে পারে। এরপরে আমরা একটা কথা এখানে, এই বইয়ের না কথা, একটু বাইরের কথা বলবো। সেটা হচ্ছে যে একটা উদাহরণ দিব আমরা,
যে রিয়েল কি। আমরা যখন বলি রিয়েল কথাটা মানে কি, বাস্তব যেটাকে বলি আমরা, সত্য। যখন আমরা রিয়েলকে বাংলায় বলবো, বাস্তব বলবো, সত্য বলবো, এই রিয়েল কথাটা ইংরেজিতে আসছে ল্যাটিন একটা শব্দ থেকে, যেটা হচ্ছে রেস, RES, ল্যাটিন শব্দ থেকে আসছে। এই রেস কথাটার মানে হচ্ছে থিং বা জিনিস, যেটা আমরা ধরতে পারি, যেটা ব্যবহার করতে পারি, জিনিস যেটাকে বলি, বস্তু যেটাকে বলি, সেইখান থেকে আসছে। যা কিছু ধরা যায়, ছোঁয়া যায়, সেটাই রিয়েল। আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে আমরা ধরতে পারি না, আল্লাহকে ছুঁতে পারি না, আল্লাহকে দেখি না, তাই রিয়েল না, বা তাই বাস্তব না, বা তাই মানে পশ্চিমা মাইন্ডসেটে আমি বলতেছি। সুতরাং যা ধরতে পারে, যা ছুঁতে পারে, তার সে বিয়ন্ড দ্যাট তারা যাইতে চায় না বা চিন্তা করতে চায় না। অথচ ইসলামী সমাজে বা ইসলামী ওয়ার্ল্ড ভিউ যাদের আছে বা ইসলামী সভ্যতায় আল্লাহর একটা নাম হচ্ছে আল হক। আল হক মানে হচ্ছে দি রিয়েল। দি রিয়েল মানে ইন এসেন্স একমাত্র রিয়েল। আল্লাহ হচ্ছেন একমাত্র অ্যাবসোলিউট রিয়েলিটি বা রিয়েল, আর বাকি সব কিছু আমরা হচ্ছি রিলেটিভ রিয়েলিটি বা রিলেটিভলি রিয়েল। এখন আছি, কালকে নাই। হ্যাঁ, এই মহাবিশ্ব কালকে বা পরশু একদিন থাকবে না। আজকে আছে, কালকে নাই, কালকে আছে, পরশু নাই, 1000 বছর পরে নাই, বা এক সময় নাই হয়ে যাবে। তো আর সব কিছু হচ্ছে রিলেটিভ রিয়েল, আর একমাত্র আল্লাহ হচ্ছেন অ্যাবসোলিউট রিয়েল। একটু খেয়াল করলে দেখবেন যে আল্লাহ সহ, আল্লাহর নিরিখে আমরা সব রিলেটিভলি রিয়েল বললাম, এবং আল্লাহ হচ্ছেন দি রিয়েল এবং অ্যাবসোলিউট রিয়েল। অথচ আল্লাহকে আমরা দেখতে পাই না, ধরতে পাই না, ছুঁইতে পাই না। তাহলে দেখেন মানে কেন ওয়ার্ল্ড ভিউ ম্যাটার করে। পশ্চিমা কাফের ওয়ার্ল্ড ভিউতে কি, যা ধরতে পারবেন, যা ছুঁইতে পারবেন, সেটাই রিয়েল। এবং বললাম যে সেই রিয়েল শব্দটা আসছে রেস বা থিং থেকে, জিনিস থেকে, বস্তুর থেকে আসছে। আর আমাদের কাছে সবচেয়ে বড় রিয়েলিটি হচ্ছে যাকে আমরা দেখি না, যাকে ছুঁইতে পারি না, যাকে ধরে দেখতে পারি না, সেই আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় রিয়েলিটি। আর একটু খেয়াল করলে আমরা বুঝবো শুধু আল্লাহ কেন, আপনার বাতাস যার ভিতর আমরা ডুবে আসি, যেটা ছাড়া আমাদের প্রাণ বাঁচে না, যেটার সেই বড় বাস্তবতা আমাদের জন্য খুব কম জিনিসই আছে। এই কোভিড-19 সিজনে তো আমরা জানি যে মানুষ কিভাবে আর্তনাদ করতে থাকে একটু বাতাসের জন্য, একটু শ্বাসের জন্য। সেই বাতাস তো আমরা দেখি না, এবং টেকনিক্যালি আমরা যেভাবে একটা কলম ছুঁয়ে দেখতে পারি বা একটা পয়সা ধরে দেখতে পারি, সেভাবে ধরে দেখতে পারি না। ইলেকট্রিসিটি একটা জিনিস এই মহাবিশ্বের বা বিশেষ করে আমাদের এই পৃথিবীরও, পার্থিব জীবনেরও কত কিছু ইলেকট্রিসিটি নির্ভর। অথচ সেই ইলেকট্রিসিটি আমরা ধরতে পারি না, দেখতে পারি না, ছুঁতে পারি না। রিয়েলিটির কথা আমরা বলছি, এটা তো বাস্তব। হ্যাঁ, তারপরে ধরেন প্রাণ, একটা মানুষ মোহাম্মদ এনামুল হক, এখন যদি আমি মরে যাই 2 মিনিট পরে মানুষ বলে উনি আর নাই। এই আছের থেকে নাই হইলাম কেন, কিসের ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে আমার প্রাণ। সেই প্রাণটা কিন্তু অ্যাজ রিয়েল অ্যান্ড মোর দেন রিয়েল, আমার চেয়েও রিয়েল। কিন্তু সেই প্রাণটা আমি দেখি না, ছুঁই না, ধরতে পারি না, বা যেই সেন্সে জিনিস ধরতে পারি সেই সেন্সে ধরতে পারি না। এইরকম মহাবিশ্বের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারগুলোই বলতে গেলে আমরা দেখি না। যেমন ধরেন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস বা গ্র্যাভিটেশনাল ফিল্ড বলেন, অথবা ধরেন ব্ল্যাক হোল। আমরা আগেও বলছি বোধহয় কথাটা, যে এই আমাদের গ্যালাক্সির মাঝখানে একটা জায়গা আছে যেটা কালো মনে হয়, মানে কিছু নাই মনে হয়। সেখানে বিশাল পরিমাণ মাস একত্রিত হয়ে আছে, একটা জায়ান্ট ব্ল্যাক হোল আছে সেখানে, যেটা প্রতি একদিন অন্তর অন্তর একটা করে তারা খেয়ে ফেলতেছে। মানে এত গ্র্যাভিটেশনাল পুল যে একটা করে তারা গিলে ফেলতেছে। অথচ এই জিনিসটাকে কিন্তু কেউ আমরা দেখি নাই বা দেখি না, ধরতে পারি না, ছুঁতে পারি না, হ্যাঁ, ইত্যাদি। সুতরাং এই যে রিয়েলিটির যে কনসেপ্টটা দেখেন, বিশ্বাসী এবং অবিশ্বাসীদের ভিতর কত ডাইভার্স বা কত ডায়ামেট্রিক্যালি অপোজিট, কত উল্টা একটা জিনিস। আমাদের কাছে, মুসলিমদের কাছে, বিশ্বাসীদের কাছে সবচেয়ে বেশি রিয়েল, বা এমনিও যে ইভেন খোলা মন নিয়ে চিন্তা করবে তার কাছেও, আল্লাহর কথা বাদ দিলাম, বাকি যে জিনিসগুলো, বাতাস, ইলেকট্রিসিটি, প্রাণ, ব্ল্যাক হোল, এগুলোকে কেউ আনরিয়েল বলবে, অবাস্তব বলবে? কখনোই বলবে না, অতি অবশ্যই বাস্তব বলবে। অথচ এগুলা ধরতে পারে না, দেখতে পারে না, ছুঁইতে পারে না। সুতরাং এই যে পশ্চিমা মাইন্ডসেট, সিইং ইজ বিলিভিং, অথবা ধরতে পারলেই বিশ্বাস করি, এই পুরা জিনিসটাই ভ্রান্তির উপর প্রতিষ্ঠিত। হ্যাঁ,
সুতরাং তাদের শিক্ষা ব্যবস্থাটা ওইভাবেই করে, তাদের মাইন্ডসেটটা ওইভাবে থাকে। তো তাদের এইটাই ওইরকম যে তারা ওই চোখ দিয়ে দুনিয়াকে দেখে, আমরা যেন সেই চোখ দিয়ে না দেখি, এটাই বলতেছেন মোহাম্মদ আসাদ। আমি একটু এক্সট্রা বাইরের থেকে বললাম। আমরা জ্ঞান বিজ্ঞান থেকে মুখ ফিরিয়ে নেয়ার ফলে আজ বই পুস্তক থেকে শুরু করে এডুকেটিভ ম্যাটেরিয়াল যেগুলোকে আমরা বলি, এর জন্য পশ্চিমা সোর্সের উপর নির্ভর করা ছাড়া উপায় নাই। আমরা যেহেতু জ্ঞান বিজ্ঞান থেকে মুখ ফিরে এনেছি ফর সেঞ্চুরিজ বলতে পারি, সুতরাং টেক্সট বুক যেগুলোকে আমরা বলি, জ্ঞান বিজ্ঞানের টেক্সট বুক যেটা, সেগুলা জন্য পশ্চিমা সোর্সে যাওয়া ছাড়া আমাদের কোনো চয়েস নেই। আমরা অনেকে বাধ্য, যতদিন পর্যন্ত আমরা নিজেরা সেগুলা ডিভাইস বা ডিফাইন করতে না পারবো, নিজেরা যখন লিখতে বা তৈরি করতে না পারবো, বা আমাদের কালেকশন করতে না পারবো, কালেকশন তৈরি করতে না পারবো। যে জাস্ট ফর এক্সাম্পল বুয়েটের সিএসিতে আমার তো মনে হয় না যে একটা পেজ, একটা আমি উদাহরণ দিলাম, আমি জাস্ট বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে যা পড়ানো হয়, একটা পেজ এমন পড়ানো হয় যেটা নন ওয়েস্টার্ন সোর্সের। হ্যাঁ, মোরলেস সব কিছুই ওয়েস্টার্ন সোর্সের, পশ্চিমা সোর্সের, যাদের সাথে আমরা দূরত্ব তৈরি করার চেষ্টা করতেছি, যাদের ভিতরে আমরা অ্যাসিমিলেটেড না হওয়ার জন্য এত কথা বলতেছি, যাদের ভিতরে আমরা অ্যাবজর্ব না হয়ে যাওয়ার জন্য, সাকটেন না হয়ে যাওয়ার জন্য, তাদের ভিতরে মানে হজম না হয়ে যাওয়ার জন্য, হজম বলেন একটা কথা, হজম হয়ে যাওয়া, তাদের ভিতরে ঢুকে না যাওয়ার জন্য আমরা এত কথা বলতেছি। এই বইটা গোটাটাই তাই নিয়ে। সেই সোর্সের বাইরে আমাদের উচ্চশিক্ষার দরজা বলতে গেলে টোটালি বন্ধ। আমাদের কোনো উপায় নেই, আমাদের তাদের উপর এখন ডিপেন্ড করতেই হবে স্টপ গ্যাপ হিসাবে, মানে আপাতত। সুতরাং যতদিন আমরা পরিকল্পিত উপায়ে নিজেদের জন্য নিজেদের উপযোগী বই পুস্তক ডিভাইস বা ডিফাইন করতে না পারছি, ততদিন হয়তো আমাদেরকে তাদের মেটেরিয়ালের উপর নির্ভর করতে হবে। যতদিন পারতেছি না ততদিন আমাদের নির্ভর করতে হবে, আমাদের উপায় নাই দেখে। কিন্তু মুসলিম তরুণ তরুণীদের জীবনে তাদের জীবন দর্শন বা ফিলোসফি, কাদের? ওয়েস্টার্নারদের, পশ্চিমাদের, ইউরোপিয়ান অরিজিনের যে সভ্যতা, তাদের জীবন দর্শন বা ফিলোসফি, দর্শন বা ওয়ার্ল্ড ভিউ, পৃথিবীটাকে তারা কী চোখে দেখবে, এর কোনো প্রভাব যেন না থাকে, সেটা যেন আমরা সচেতনভাবে নিশ্চিত করি, সচেতনভাবে বুঝে শুনে, ব্লাইন্ডলি না। এই এক গ্রুপ অফ স্কলার্স আমাদের থাকা উচিত যারা এইগুলো নিয়ে গবেষণা করবেন, যে কোথায় কোথায় পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ, পশ্চিমা ফিলোসফি, পশ্চিমা জীবন দর্শন ঢুকে যাচ্ছে সায়েন্সের ছদ্মবেশে, বা জ্ঞানের ছদ্মবেশে, বা এম্পিরিক্যাল সায়েন্সের ছদ্মবেশে। এটা নিয়ে যেন আমরা রীতিমতো আমাদের গবেষণা থাকা উচিত। এম্পিরিক্যাল সায়েন্স ও স্পেকুলেটিভ ফিলোসফি, দুইটা কথা বললেন। এম্পিরিক্যাল সায়েন্স আমরা আগেই বলছি, পিওর সায়েন্স এবং অ্যাপ্লাইড সায়েন্স যেগুলো প্রতিষ্ঠিত অলরেডি, যেমন বললাম তাপ দিলে তাপমাত্রা বাড়ে, এটা সায়েন্স, ফিজিক্স প্রতিষ্ঠিত। এম্পিরিক্যাল সায়েন্স, বা a + b² = a² + 2ac b + b², হ্যাঁ, প্রতিষ্ঠিত। এম্পিরিক্যাল সায়েন্স এবং স্পেকুলেটিভ ফিলোসফি মানে কি? আমার মনে হয় এটা এরকম, আরেকজন বলেন না আমার মনে হয় এটা এরকম, আরেকজন বলেন হোয়াট হ্যাপেন্স ইফ এইটা এবং এইটা। যেমন স্টিফেন হকিং, তার যে বইটার কথা বলতেছিলাম, ওনার তো লাইন অনেক চেঞ্জ হয়েছে জীবনে। একসময় বলতে শুরু করলেন যে হোয়াট ইফ বইলা, মানে সবকটাই কিন্তু বায়বীয়, ইফটাও বায়বীয় এবং তার ফলাফলটাও বায়বীয়। কিন্তু যদি এরকম হয় তাহলে কেমন হবে, যদি এরকম হয় তাহলে কেমন হবে, মানে সব আজাইরা বা অলিক চিন্তা ভাবনা। কারণ দেয়ার আর পিপল যারা তাদেরকে অর্থায়ন করেন, তাদেরকে নিয়ে আহাহু করেন, তাদেরকে নিয়ে কত বড় বড় কথা বলেন। সুতরাং তাদের একটা আলাদা ওয়ার্ল্ড সেটা। তো সেখানে এরকম অহেতুক জিনিস, মুসলমানরা একসময় এরকম অহেতুক জিনিসে কিছুটা মনোনিবেশ করছিলেন বাগদাদে, খলিফা হারুনুর রশিদ এবং তার পরবর্তী সময়গুলোতে। যাই হোক, তো যেটা বলতেছেন যে এম্পিরিক্যাল সায়েন্স এবং স্পেকুলেটিভ ফিলোসফি, একটা থেকে অপরটাকে আলাদা করা বেশ কষ্টকর হতে পারে, কখনো লাইনটা থিন হইতে পারে, যে একটা থেকে একটাকে আলাদা করবেন। আপনার আমার মতো লেমেন আমরা পড়লে মনে করি এটা তো সায়েন্সই বলতেছে, কিন্তু এইটা যে ওনার একটা নিজস্ব মত, ওনার মতের বিপক্ষে 99 সায়েন্টিস্টের মত থাকতে পারে, উনি ওনারটা বলতেছেন, আরেকজনটা বলতেছেন, এই জিনিসটা আমরা অনেক সময় মিস করি।
তার আগে পিছে কিছু ইকুয়েশন থাকে, কিছু পিওর ফিজিক্সের বা ইসের ব্যাপার থাকে, যেটার থেকে আমরা ধরে নেই যে এইটা যেরকম প্রতিষ্ঠিত ওইটাও সেরকম প্রতিষ্ঠিত, কিন্তু ব্যাপারটা তা না। তো এখানে বলতেছেন যে এটা কষ্টকর হতে পারে কারো কারোর জন্য, বিশেষ করে আমাদের মতো লেমেনদের জন্য। বৈজ্ঞানিক বিষয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত ও গবেষণারত মুসলিমদের উচিত যখন তারা এম্পিরিক্যাল সায়েন্স এবং স্পেকুলেটিভ ফিলোসফির সূক্ষ্ম বিভাজন রেখায় পৌঁছাবেন তখন যেন পশ্চিমের যুক্তিধারার অনুকরণ না করে। ওই রকম পর্যায়ে যখন পড়াশোনা করতে করতে কেউ পৌঁছাবে যে পিওর সায়েন্স, এস্টাবলিশড সায়েন্স বা সায়েন্টিফিক ফ্যাক্ট এবং স্পেকুলেটিভ ফিলোসফি, স্পেকুলেটিভ মানে কি, মানে অনুমান নির্ভর যে চিন্তা ভাবনা বা মতামত, সেটার বিভাজন রেখায় যখন পৌঁছাবেন তখন যেন তারা পশ্চিমের যুক্তিধারার অনুকরণ না করেন, তখন যেন তারা পশ্চিমা লাইন অফ আর্গুমেন্টে না যান, তারা যেন তাদের ইমান বিশ্বাস ভিত্তিক যুক্তিতর্ক প্রয়োগ করেন, তারা যেন তাদের ইমান এবং বিশ্বাস ভিত্তিক যে যুক্তিতর্ক সেগুলো যেন তারা তখন প্রয়োগ করেন। যখন ওই বিভাজন রেখায় পৌঁছাবেন তারা, তখন হয়তো দেখা যাবে যে একই পর্যবেক্ষণ নিয়ে কাজ করে মুসলিমরা একদম ভিন্ন একটা সেট অফ কনক্লুশনে পৌঁছাবেন। ব্যাপারটা একই, কিন্তু কনক্লুশনটা একেবারে ডিফারেন্ট হতে পারে পশ্চিমাদের কনক্লুশন থেকে, বা অনুসিদ্ধান্ত যেটায় পৌঁছাবেন যে না তাইলে এটা এরকম ব্যাপার। যেমন উদাহরণ দিচ্ছি আমরা, এখানে দুটো উদাহরণ দিচ্ছি যে কালাম শাস্ত্র, যারা আমরা কালাম শাস্ত্রের পক্ষে কথা বলতেছি না, বা আমরা বলতেছি না আপনারা কালাম শাস্ত্র পড়তে শুরু করেন, তা না, কিন্তু কালাম শাস্ত্রের আর্গুমেন্ট ছিল আল্লাহর ব্যাপারে, এই মহাবিশ্বের সৃষ্টির ব্যাপারে, যেটা এখনকার আমেরিকান ক্রিয়েশনিস্টরা ব্যবহার করে। আমেরিকাতে আপনারা জানেন যে একটা আছে যে ক্রিয়েশনিস্ট একটা গ্রুপ আছে যারা এই আল্লাহ যে সৃষ্টি করছেন পৃথিবীকে এবং কাকতালীয়ভাবে অ্যাক্সিডেন্টালি যে হয় নাই, এই আর্গুমেন্টগুলো এই করেন। তারা কিন্তু কালাম শাস্ত্রবিদ যারা ছিলেন সেই আপনার অষ্টম শতাব্দীতে যারা ছিলেন, সপ্তম শতাব্দীতে যারা ছিলেন, তাদের আর্গুমেন্টগুলো কিন্তু এখনও ব্যবহার করেন। আচ্ছা, আরেকটা যেমন আমরা বললাম যে খুব উদাহরণ একটু আগে আমরা বলে ফেলছি এটা নিয়ে, সিইং ইজ বিলিভিং, এই যে কথাটা অত্যন্ত বড় একটা মিথ্যা কথা। বরং বেশিরভাগ ইম্পর্টেন্ট জিনিস আমরা যেমন একটু আগে বললাম যে না দেখেই আমরা বিশ্বাস করি, এবং বিশ্বাস করতে আমরা বাধ্য হই, শুধু বিশ্বাস করি না, বাধ্য হই আমরা বিশ্বাস করতে। বাতাস যে আছে এটা আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছি। ইলেকট্রিসিটি না দেখে আমরা তার সমস্ত ক্যালকুলেশন এবং বাধ্য হয়েছে আমরা করতে। একইভাবে এরকম অগণিত ইম্পর্টেন্ট জিনিস পাবেন যেগুলাতে সিইং ইজ বিলিভিং কথাটা মিথ্যা প্রতীয়মান হয়, বরং না দেখেই আমরা বিশ্বাস করতে বাধ্য হই। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে পশ্চিমা ওয়ার্ল্ডভিউয়ের কাছে আত্মসমর্পণ না করেও বিজ্ঞান অঙ্ক শিক্ষা অবশ্যই সম্ভব। ওয়ার্ল্ডভিউ, তারা পৃথিবীকে জীবনকে যেভাবে দেখে সেটার কাছে আত্মসমর্পণ না করেও, সেটার কাছে আত্মসমর্পণ করার কোনো দরকার নেই আমাদের, না করেই আমরা বিজ্ঞান বা অঙ্ক এইসবের শিক্ষা অবশ্যই করা সম্ভব, বা এইসবের শিক্ষার আয়োজন করা সম্ভব। আমরা যদি কেবল সচেতন হই, আমাদের কী হতে হবে, শুধু সচেতন হইতে হবে। এই গ্রুপ অফ পিপল, যেভাবে আগে বললাম যে স্কলার্স বা যারা আলহামদুলিল্লাহ যারা পিএইচডি লেভেলে গেছেন বা অনেকটুকু এসে, তারা কী করবেন, এই জিনিসগুলোকে আলাদা করবেন যে এটা হচ্ছে সায়েন্স, এটা হচ্ছে ফিলোসফি অফ সায়েন্স, এটা হচ্ছে প্রতিষ্ঠিত সত্য, এটা হচ্ছে স্পেকুলেটিভ, বা এটা হচ্ছে জাস্ট গেস ওয়ার্ক, বা একজনের মাথার একটা ধারণা, একজনের একটা চিন্তা। মুসলিম বিশ্বের কোনো নতুন ফিলোসফিক্যাল আউটলুকের প্রয়োজন নেই, আমাদের কোনো দর্শনের প্রয়োজন নেই, ফালসফার প্রয়োজন নেই। দর্শন জিনিসটাই হচ্ছে একটা বায়বীয় জিনিস। আপনি একটা দেখবেন সাবজেক্টিভ জিনিস, আপনি একটা বলবেন, আমি একটা বলবো। আপনি বলবেন যে এই পাঁচটা, একটা বইয়ের উদাহরণ আমরা দিই, যে একটা বইয়ের ধরেন একটা মলাট হচ্ছে লাল আর একটা মলাট হচ্ছে সবুজ। আপনি লালটা দেখছেন, আমি সবুজটা দেখছি। আপনি বলবেন যে বইয়ের মলাটটা লাল, আমি বলবো বইয়ের মলাটটা সবুজ। আপনি সামনাটা দেখছেন, আমি পিছনটা দেখছি। এই ধরনের ব্যাপার। তো আমাদের কোনো ফিলোসফিক্যাল আউটলুকের দরকার নেই, নতুন কোনো ফিলোসফিক্যাল আউটলুকের দরকার নেই। আমাদের প্রয়োজন আপ টু ডেট সায়েন্টিফিক ও টেকনিক্যাল এডুকেশন। আপ টু ডেট মানে হালনাগাদ, সায়েন্টিফিক বৈজ্ঞানিক এবং টেকনিক্যাল মানে প্রযুক্তিগত, সেটা করা। আচ্ছা, এই পর্যায়ে আয়েশা মোহাম্মদ আসাদ বলতেছেন যে
তাকে যদি ইসলামিক মূল্যবোধের আলোকে শিক্ষা কার্যক্রম সংজ্ঞায়িত করতে বলা হতো, অর্থাৎ কারিকুলাম বা শিক্ষা নিয়ে যদি থিসিস করতে বা কোডিফিকেশন বা কোনো একটা সূত্র উদ্ভাবন করতে বলা হতো, বা কিভাবে ডিজাইন করবেন ইসলামিক ওয়ার্ল্ডের এডুকেশন এটা বলা হতো, তবে তিনি ন্যাচারাল সায়েন্সের ভিতর কী কী আসবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি আসবে, এবং অঙ্ক, এইসব ক্ষেত্রে পশ্চিমা অর্জনগুলো শিক্ষা দিতেন। এইসব ক্ষেত্রে পশ্চিমারা যেটুকু আগায় গেছে, আমরা আগেও বলছি, আবারও আজকে হয়তো পরে বলবো, যে এইগুলো কারো বাবার সম্পত্তি না। এগুলাতে আপনি দেখবেন, যেভাবে বলছি আমি আগে, যে সারা পৃথিবীর সকল সভ্যতার অবদান আছে। এক একটা অংশ এক এক সভ্যতা করে দিয়ে গেছে, সেখান থেকে নিয়ে বাকিটুকু আরেকটা সভ্যতা বা আরেকটা জাতি তারা আগায় নিয়ে গেছে। কিন্তু পশ্চিমা দর্শন, সাহিত্য এবং ইতিহাস, অত্যন্ত খেয়াল করে শুনেন, দর্শন, ফিলসফি, সাহিত্য, লিটারেচার, ইতিহাস, হিস্ট্রি একেবারেই আনইম্পর্টেন্ট মনে করতেন। তিনি এগুলাকে একেবারেই কোনো ইম্পর্টেন্স দিতেন না। পশ্চিমা সাহিত্য সম্বন্ধেও আমাদের বিশেষ সাবধান থাকা উচিত। পশ্চিমা লিটারেচার বা সাহিত্য সম্বন্ধে আমাদের বিশেষভাবে সাবধান থাকা উচিত। আপনাদেরকে গত আয়োজনে আমি রেডিয়েন্ট মে নিয়ে বলছিলাম একটু, না? আজকে আবার একটু অন্য কথা আপনাদের চিন্তার খোরাক দিচ্ছি একটা, যে জাস্ট চিন্তার খোরাক, আর কিছু না। যে একজন মুসলিম যখন গড শব্দটা পড়বে, ব্যবহার করবে এবং স্বাভাবিকই মনে করবে, তখন আসলে তার অজান্তেই কতগুলো ব্যাপার ঘটে যাচ্ছে, যেটা সে কখনো চিন্তা করে দেখে না। গড শব্দটা থেকে 7টা শব্দ বের হয়ে আসে। আমরা যদি গড বলতে ক্যাপিটাল GOD যদি ধরি, যেটা অনেক সময়ে কাউকে বোঝাইতে বা প্রতিশব্দের অভাবে আল্লাহর পরিবর্তে মুসলিম লেখকরাও ব্যবহার করছেন বা করে থাকেন, সেই বড় ক্যাপিটাল G দিয়ে যে গড হয়, সেটা থেকে 7টা শব্দ বের হয়ে আসে। ক্যাপিটাল G দিয়ে গডস ইংরেজি সাহিত্যে পাবেন আপনি। ক্যাপিটাল G দিয়ে গডেস পাবেন, ক্যাপিটাল G দিয়ে গডেসেস পাবেন। তারপরে স্মল লেটার G দিয়ে গড পাবেন, গডস পাবেন, গডেস পাবেন, গডেসেস পাবেন। 7টা শব্দ পাবেন এক্সট্রা বের হয়ে আসছে। এই 7টা শব্দর প্রতিটাই কনসেপ্টটা শিরক এবং কুফর। প্রতিটি শব্দের কনসেপ্টটাই শিরক এবং কুফর। যখনই আপনি ক্যাপিটাল G দিয়ে গডস বললেন, তার মানে দি গড বা ডেইটি যেটাকে আমরা বলি, ইলা বলি, সেটারই প্লুরাল হয়ে গেল। এটা শিরক এবং কুফর দুইটাই। আর বাকি 6টার ব্যাপারে একই কথা। স্ত্রীলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গের আবার প্লুরাল আছে, আবার ডেমিগড, পেটিগড আছে, ছোট G দিয়ে যখন লিখতেছেন। প্রত্যেকটা কুফর এবং শিরক। অথচ আপনি কিন্তু ডে অ্যান্ড ডে আউট শব্দগুলো ব্যবহার করতেছেন যখন আপনি ইংরেজি সাহিত্য বা ইংরেজিতে লেখাপড়া করতেছেন, বা ইংরেজিতে এক্সপ্রেশনে যাচ্ছেন, বা উপন্যাস পড়তেছেন, বা একটা লেখা লিখতেছেন, অথবা যে কোনো কিছুতে, মানে অহরহ আসতেছে আপনার। এইভাবেই কি হচ্ছে, একটা শিরক এবং কুফর আপনার ডাল ভাত হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ শব্দটার কোনো প্লুরাল নাই, কোনো জেন্ডার নাই। এবং আমরা যদি এটাকে আল্লাহই বলতাম সবসময়, আমাদের মাথায় কখনোই এই সমস্ত কল্পনায় আসতো না এইসব কথাবার্তাগুলো। যাই হোক, পশ্চিমা সাহিত্য সম্বন্ধে আমাদের বিশেষ সাবধান হওয়া প্রয়োজন। পশ্চিমা সাহিত্যকে ভাষাতত্ত্ব, ঐতিহাসিক বিবেচনায় যতটুকু গুরুত্ব দেওয়ার কথা, কি বলছি আমরা, দুইটা জিনিস বলতেছি। ভাষাতত্ত্ব, অনেক সময় একটা ভাষার উৎপত্তি কিভাবে হয়েছে বা একটা ভাষার বৈশিষ্ট্য সম্বন্ধে আপনার পড়তে হইতে পারে, জ্ঞান অর্জন করতে হইতে পারে, ফিলোলজি যেটাকে আমরা বলি, ভাষাতত্ত্ব, সেইটা। এবং ইতিহাসের কোনো ব্যাপারের জন্য আপনার সাহিত্য পড়ার দরকার হইতে পারে বা সাহিত্যের রেফারেন্স হইতে পারে। যেমন ধরেন চার্লস ডিকেন্সের টেল অফ টু সিটিজ, এইটা কি তখনকার ইউরোপের কি অবস্থা ছিল, তখনকার ইউনাইটেড কিংডমের কি অবস্থা ছিল, বা এই ধরনের জিনিসগুলো জানার জন্য কখনো আমাদের হয়তো এই ধরনের সাহিত্য বা এই ধরনের ইসের কাছে যাইতে হইতে পারে। হ্যাঁ, আর ভাষাতত্ত্বের ব্যাপার, ভাষা কীভাবে বিবর্তন হয়েছে, এইসব বোঝার জন্য যাইতে হইতে পারে। এইটুকুর জন্য যেটুকু গুরুত্ব দেওয়ার দরকার, আমরা শুধু সেটুকু গুরুত্বই দিব, তার বাইরে এক্সট্রা কোনো গুরুত্ব দিব না। কিন্তু পশ্চিমা সাহিত্যকে মুসলিম দেশগুলোতে যেভাবে পড়ানো হয়, পশ্চিমা সাহিত্যকে মুসলমান দেশগুলোতে, আমাদের দেশে সহ সকল দেশগুলোতে যেভাবে পড়ানো হয়, মানে ইংলিশ যে পড়ে ইউনিভার্সিটিতে ফর নাথিং, সে একটু কলারটা উঁচা করে হাঁটে,
ভাবটা এরকম যে মানে সে অন্যদের চেয়ে একটু সুপিরিয়র আর কি। আপনার মানে তার চলন বলন সব চেঞ্জ হয়ে যায়। সে মানে চামড়াটা শুধু চেঞ্জ করতে পারে না, কিন্তু সে লিটারেলি ইংল্যান্ডেই তার শ্বাস নিচ্ছে এরকম একটা ভাব আসে তার ভেতরে। ইংলিশে যে হায়ার স্টাডিজ করে বা উপরে পড়াশোনা করে ইংলিশ সাহিত্য নিয়ে। আমাদের দেশগুলোতে মোহাম্মদ আসাদ বলতেছেন, পশ্চিমা সাহিত্যকে মুসলিম দেশগুলোতে যেভাবে পড়ানো হয় সেটা সিম্পলি বায়াসড। বায়াসড মানে সেটাকে এমন গুরুত্ব দেওয়া হয় যে গুরুত্ব তার প্রাপ্য না, এমন মর্যাদা দেওয়া হয় যে মর্যাদা তার প্রাপ্য না, অথবা এমন অবস্থান দেওয়া হয় যেটা 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 কোনো রিজন নাই। পশ্চিমা মূল্যবোধ ও ধ্যান ধারণাকে এমন ফুলিয়ে ফাঁপিয়ে রং মাখিয়ে উপস্থাপন করা হয় যে কচি ও অপরিপক্ক তরুণ মস্তিষ্কগুলো হোলসেল সেগুলো গিলে থাকে। কচি ও অপরিপক্ক, তার সামনে ওগুলো খুব ড্যাজলিং এবং খুব মানে সুপিরিয়র, খুব রঙিন লাগে তার কাছে, এবং সেগুলো হোলসেল গিলে। সেগুলোর খারাপ প্রভাবগুলো সম্বন্ধে সামান্য জ্ঞান লাভের আগেই সেগুলোকে যেটা অবজেক্টিভ বিচার করবে যে আসলে কতটুকু ঠিক, কতটুকু ঠিক না, কতটুকু নৈতিক, কতটুকু অনৈতিক, কতটুকু গালগপ্প, কতটুকু রিয়েল, বা আরও যে সমস্ত বাজ বিচার আমরা করে থাকি, সেগুলা নিয়ে কোনো ধ্যান ধারণা হওয়ার আগেই সে ওইগুলার এই যে রঙিন চিত্র এবং ফুলায় ফাঁপায় যেভাবে উপস্থাপন করায় সেটাতেই সে গা ভাসায় দেয়, বা সেটা হোলসেল গিলে, এবং তার কল্পনায় তার মানুষে অটোমেটিক্যালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একটা সুপিরিয়র পজিশন লাভ করে। আর এইভাবেই কল্পনা বিলাস উদ্ভূত পশ্চিমের অন্ধ আরাধনার ক্ষেত্র প্রস্তুত হয়। কল্পনা বিলাস উদ্ভূত মানে সে তো দেখে নাই জিনিসগুলো, তার কাছে রোমান্টিক একটা ব্যাপার আসে, একটা রোমান্টিক একটা অনুভূতি, সব সুন্দর সুন্দর সাদা চামড়া, কত সুন্দর ছবি বা ইত্যাদি আর কি। মানে যে কোনো একটা পশ্চিমা বই দেখলে যেটা ইমপ্রেশন হবে যে কারো, উল্টা দিকটা মানে এটা ডার্ক সাইডটা তো আর সে জানেও না, জানার কোনো উপায়ও নাই। তো বলতেছে যে এই জীবন ব্যবস্থা মানে পশ্চিমা মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে ওঠা জীবন ব্যবস্থাকে সামাজিক পর্যায়ে অনুকরণ মানে অন্ধ আরাধনার ক্ষেত্র প্রস্তুত হয়। মানে অন্ধভাবে সে আরাধনা করতে থাকে পশ্চিমা জগতের যে লাইফস্টাইল, তাদের ধ্যান ধারণা, তাদের সামাজিকতা, তাদের ট্রানজ্যাকশন, তাদের সব কিছু। আর সেই সাথে ওইসব পশ্চিমা মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে ওঠা জীবন ব্যবস্থাকে সামাজিক পর্যায়ে অনুকরণ ও অনুসরণ করার ছোঁয়াচে প্রবণতা সর্বত্র চোখে পড়ে। আর সেটার থেকে কি আসে যে ওইগুলোর অনুকরণ এবং অনুসরণ করার ছোঁয়াচে বললাম কেন, এগুলা মানে কন্টাজিয়াস ডিজিজের মতো ছড়ায়, বা ছোঁয়াচে ডিজিজ কোভিড-19 মতো ছড়াইতে থাকে আর কি। এইভাবে দেখা যায় যে সেগুলো সর্বত্র চোখে পড়ে। এখানে আমি উদাহরণ দিচ্ছি যে সিলেট, আমার বাড়ি তো সিলেটের গ্রামে অজ পাড়াগায়ে আমার পরিচিতের ভিতরে কেক কেটে পানচিনি হয়েছে। পানচিনি বুঝেন তো, একটা ট্র্যাডিশনাল বাংলাদেশি একটা ট্র্যাডিশনাল এঙ্গেজমেন্টের, বিয়ের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান যদি বলি আমরা, এটার সাথে ইসলামের তেমন একটা সম্পর্ক নাই। সো কেক কেটে বাংলাদেশে অজ মানে রিয়েল অজ, যার 10 বছর আগে একটা টয়লেট ছিল না, একটা ওয়েল ডিফাইন্ড টয়লেট ছিল না, সেই ফ্যামিলিতে কেক কেটে পানচিনি হচ্ছে, এবং ছেলে সেই কেকের ক্রিম মেয়ের মুখে মাখায় দিচ্ছে। যে 10 বছর আগে যাদের পায়খানা করার একটা পাকা টয়লেট ছিল না সেই ফ্যামিলিতে। এইটাই বলতেছি আমরা যে ছোঁয়াচে বললাম না, অন্ধ অনুকরণ বললাম, অনুকরণ অনুসরণ এবং ছোঁয়াচে বললাম, মানে সিলেটের গ্রাম পর্যন্ত চলে গেছে এটা। এসব এমন কিছু ব্যাপার যা ইসলামের চালিকা শক্তির সাথে হাতে হাত মিলিয়ে চলতে পারে না। এই যে ব্যাপারগুলো, এই যে কেক কেটা পানচিনি, ছেলে মেয়ের মুখে ক্রিম মাখায় দিতেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেল, এটা ইসলামের সাথে যাইতে পারে না, ইসলামের সাথে হাতে হাত চলতে পারে না। সো আপনার এইখানে একটা উদ্ধৃতি দিচ্ছি, যেটা এই বই থেকে না বাইরের থেকে। জিয়াউদ্দিন সর্দার বলে একজন পাকিস্তানি অরিজিনের ব্রিটিশ স্কলার আছেন, আপনারা হয়তো নাম শুনছেন কেউ। তো উনি পোস্ট মডার্নিজম অ্যান্ড দ্য আদার, ওনার একটা বই আছে, সেখানে একটা আমার কাছে খুব ভালো লাগছে। একটা জায়গায় উনি বলছেন, ইমাজিনেশন ইজ ওয়ান হিউম্যান ফ্রন্টিয়ার। ইমাজিনেশন, কল্পনা হচ্ছে
এমন একটা মানুষের এমন একটা ফ্রন্টিয়ার বা সীমান্ত বা সীমানা দ্যাট হ্যাজ নট বিন টোটালি কলোনাইজড, যেটাকে পরিপূর্ণরূপে উপনিবেশে পরিণত করা যায় নাই। হ্যাঁ, সেটা তো আর মস্তিষ্ক, তো এটাকে তো আর দেখা যায় না, করা যায় নাই। অ্যান্ড ফিকশন ইজ দ্য টুল দ্যাট ক্যান অ্যাকমপ্লিশ দিস গোল। ফিকশন, গল্প, উপন্যাস, কবিতা, সাহিত্য যাই বলেন, সেগুলো হচ্ছে এমন কিছু জিনিস যেগুলো দিয়ে এই মস্তিষ্কটা বা ইমাজিনেশনটা বা কল্পনাটাকে কলোনাইজ করার বা উপনিবেশে পরিণত করার যে লক্ষ্য, সেটা অর্জন করা যায়। দ্য নোভেল, উপন্যাসের কথা বলতেছেন, ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ইনস্ট্রুমেন্টস ফর দ্য কলোনাইজেশন অফ ইমাজিনেশন। ইমাজিনেশন, আপনার মস্তিষ্ক বা আপনার কল্পনা শক্তির উপনিবেশে পরিণত করার জন্য নোভেল বা উপন্যাসগুলো হচ্ছে খুব মোক্ষম কিছু পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট। যেটা দেখেন আমাদের দেশে, আমাদের পটভূমি থেকে আমরা ছোটোবেলা থেকে হিন্দুদের উপন্যাস পড়া বড় হয়েছে। আমাদের মস্তিষ্কটা হাফ হিন্দু মস্তিষ্ক। আমাদের কাছে হিন্দু জিনিসগুলো খুব ইজিলি আমরা রিলেট করতে পারি, বরং মুসলিম জিনিসগুলো রিলেট করতে গেলে আমাদের কষ্ট হয়। আমরা কাকিমাকে মায়ের মতো খুব ইজিলি রিলেট করতে পারি, কারণ আমরা কাকিমাকে মায়ের মতো, চাচিকে মায়ের মতো যাই না, হিন্দু সাহিত্য পড়তে পড়তে বড় হয়েছে। অথচ ইসলামে কি, চাচি হচ্ছে গায়ের মাহরাম, চাচির সাথে পর্দা মেনটেন করতে হবে। চাচা মরে গেলে চাচিকে আপনি বিয়ে করতে পারেন। আমরা কিন্তু সেই ইসলামিক ওয়ার্ল্ড ভিউটা আপনার মাথায় থাকে নাই। কিসের মাধ্যমে হয়েছে? উপন্যাসের মাধ্যমে। উপন্যাস পড়তে পড়তে আপনার মস্তিষ্কটা হয়ে গেছে। আপনি কাজিনের সাথে বিয়ে শুনলে আটকায় ওঠেন এখন, কাজিন তো বোন, ওর সাথে আবার বিয়ে। হ্যাঁ, কারণ আপনার কাছে ওই হিন্দু ওয়ার্ল্ড ভিউটা আপনার মাথার ভিতরে প্রথিত আছে। মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ার্ল্ড ভিউটা আপনার মস্তিষ্কে নাই। আচ্ছা, দেখি টাইমটা কত। আচ্ছা, 7, মানে রাফলি 23 মিনিট আছে আমার। এরপরের পয়েন্টটা হচ্ছে, মোহাম্মদ আসাদ বলতেছেন, মুসলিম বিদ্যালয়গুলোতে যেখানে যতটুকু পশ্চিমা সাহিত্য রয়েছে, যেখানে যেটুকু আছে, যেটা ডিপেন্ডিং অন এটা ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম, এটা ইউনিভার্সিটি না স্কুল না কলেজ, তার উপরে সেগুলো উপযুক্ত মুসলিম সাহিত্য দিয়ে প্রতিস্থাপন করা উচিত। উপযুক্ত মুসলিম সাহিত্য দিয়ে প্রতিস্থাপন করা উচিত। উপযুক্ত কেন বলতেছেন? লেভেল অনুযায়ী বলতেছেন। এবং আপনি অবাক হয়ে যাবেন যে মুসলিম সাহিত্য, আমরা মুসলিমদের সাহিত্য, বিশেষ করে ওই 7th সেঞ্চুরি অনওয়ার্ড, আমরা খোঁজও রাখি না যে এখানে কত ওয়ার্ল্ড ক্লাস সাহিত্য আছে বা ছিল, যাতে একটা তরুণ মন, ইয়াং মন, যেটা তার নিজের ঐতিহ্য দিয়ে গর্ববোধ করতে পারে, নিয়ে বা দিয়ে গর্ববোধ করতে পারে, এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে আশায় বুক বাঁধতে পারে। অতীত নিয়ে গর্ববোধ করবে এবং ভবিষ্যতের দিকে তাকে আশায় বুক বাঁধবে যে আমারও একটা ঐতিহ্য আছে, আমারও ওয়ার্ল্ড ক্লাস সাহিত্য আছে, যেটা নিয়ে আমি আগে যেতে পারবো এবং সামনে ওয়ার্ল্ড ক্লাস সাহিত্য আবারও আমি উপহার দিতে পারবো পৃথিবীকে। এখানে আমি আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, মানে আপনাদের জানার জন্য, হয়তো অনেকে জানেন তবুও। সেই উদাহরণটা হচ্ছে আপনার, আপনারা, এটা আমাদের দীনতা, আমাদের হীনতা, আমাদের হীনমন্যতা যদি বলি, সবই আমরা হয়তো অনেকে জানিই না জিনিসটা। ইবন তুফাইল বলে একজন স্প্যানিশ অরিজিনের মুসলিম স্কলার ছিলেন। 1105 থেকে 1185 খ্রিস্টাব্দে তার লাইফ টাইম আর কি। এর ভিতরে উনি একটা ক্লাসিক সাহিত্যের কাজ করছিলেন, যেটার নাম হচ্ছে হাই ইবন ইয়াকজান। হাই ইবন ইয়াকজান, এটার কথা আমি আগে বলছি, যারা আমাকে অনেক দিন ধরে চিনেন তারা হয়তো আগেও শুনে থাকবেন এটা। এই হাই ইবন ইয়াকজান, তার মানে কত, এখন থেকে 1000 বছর আগের ধরেন রাফলি সাহিত্য, সেটা ইউকেতে পাবলিশড হয়েছিল, ট্রান্সলেটেড এবং পাবলিশড হয়েছিল অ্যারাবিক থেকে 1708 খ্রিস্টাব্দে। 1708 খ্রিস্টাব্দে এইটার যে গল্পটা, সেই গল্পের আদলে আমরা ভাষায় বলতে পারি, সেটাকে নকল করে ড্যানিয়েল ডেফো বলে একজন 1719 সাল, মানে
হাই ইবন ইয়াকজান ইউকেতে পাবলিশড হওয়ার, ইংলিশে পাবলিশড হওয়ার 11 বছর পরে রবিনসন ক্রুসো পাবলিশড হয়েছিল, ড্যানিয়েল ডেফোর। আমরা কি সেটা জানি? আমরা অনেকেই জানি না। আমার তো মনে হয় 99.99% মুসলিমরা এটা জানেও না যে হাই ইবন ইয়াকজান অনেক সুপিরিয়র একটা কাজ ছিল, যেটার যে কাজটা পাবলিশড হওয়ার 700 বছর পরে রাফলি সেটা ইউকেতে পাবলিশড হয়েছিল, ইংলিশে ট্রান্সলেটেড। তার 11 বছর পরে রবিনসন ক্রুসো ওই একই রকম থিম নিয়ে, যে একটা আইল্যান্ডে একটা ছেলে জাহাজ হয়ে চলে যায়, একই রকম থিম নিয়ে রবিনসন ক্রুসোই করেন। এই রবিনসন ক্রুসো কিন্তু আমার পাঠ্য ছিল কোনো একটা ক্লাসে, আমি ভুলে গেছি কোন ক্লাস। অথচ হাই ইবন ইয়াকজানের নাম আমি হয়তো 50-55 বছর বয়সে প্রথম শুনছি। এই যে ব্যাপারটা, এইটার কথা আমরা এখানে বলতেছি যে আমরা উপযুক্ত মুসলিম নিয়ে সেটাকে রিপ্লেস করতে পারি, হ্যাঁ, এবং আমাদের সেরকম ঐশ্বর্য আছে, আমাদের সেরকম সম্পদ আছে যেটা দিয়ে আমরা করতে পারতাম। আমরা সেটা নিয়ে পড়াশোনা তো করবো, অন্তত প্রথমে জানবো যে হাই ইবন ইয়াকজান বলে একটা ক্লাসিক সাহিত্যকর্ম ছিল, যেটা অত্যন্ত সবাইয়ের একবার করে পড়া উচিত। ইংরেজিতে বইটা পাওয়া যায়, আর তুর্কিশ ভাষায় কার্টুন পাওয়া যায়, যেটাতে বোঝা যায় থিমটা মোটামুটি, কিন্তু কোনো সাবটাইটেল নাই। আপনারা দেখতে পারেন, আপনাদের বাচ্চাদেরকে শিক্ষিত মানে তাদেরকে গল্পটা বলতে পারেন। খুবই সুন্দর গল্প, যে একটা মানুষ ফিতরাত থেকেই জানবে, সে একটা আইল্যান্ডে হারায় যায়, তারপরে সে ওই ফিতরাত থেকেই বোঝে যে এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ আছেন, লাইফ, ডেথ ইত্যাদি নিয়ে চিন্তা করতে শুরু করে সে। হাই ইবন ইয়াকজান এই নামে পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, পশ্চিমা সাহিত্য যেমন একজন তরুণ মুসলিমের মন মানসিকতাকে তার নিজের ঐতিহ্য তথা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিতে প্ররোচিত করে। পশ্চিমা সাহিত্যে যত আপনি পড়াশোনা করবেন, যত জানবেন, যত করবেন, আস্তে আস্তে আপনি আপনার নিজের ঐতিহ্য থেকে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবেন। তেমনি পশ্চিমা চোখ দিয়ে বিশ্বের ইতিহাস দেখলে, তেমনি যদি পশ্চিমাদের চোখ দিয়ে বিশ্বের ইতিহাস দেখেন, ইতিহাস কে লিখতেছে, আমরা আগেও বলছি এই কথাটা, ইতিহাস কে বলল, কে লিখলো, কে বর্ণনা করলো, তার উপর এটা ডিপেন্ড করে। কি বুঝবেন আপনি, কি শিখবেন সেখান থেকে, বা কি আপনার মাথায় ঢুকবে। এটা আমরা বলছি যে খুব কম পশ্চিমা ইতিহাসবিদ ইসলামের প্রতি জাস্টিস করতে পারছেন। যেই জন্য আমরা আগের কোনো একটা পর্বে একজনের কথা বলছিলাম, মার্শাল জি হজসন, তার লেখা একটা বইয়ের কথা বলছিলাম, ভেঞ্চার অফ ইসলাম 3 খণ্ডে। ওইখানে তিনি অনেকাংশে জাস্টিস করতে পারছেন তুলনামূলকভাবে। আচ্ছা, তো ইতিহাস কে লিখতেছে তার উপর আপনি কি বুঝতেছেন বা শিখতেছেন, এটা তো একটা প্রচলিত কথা, সত্য কথা। যেমন আপনাকে একটা এই সাবকন্টিনেন্টের একটা উদাহরণ দেই। আপনি যদি হিন্দুদের লেখা ইতিহাস পড়েন, তাহলে দেখবেন আকবর খুব গ্রেট একজন সম্রাট ছিলেন, আর আওরঙ্গজেব খুব বাজে পচা একজন সম্রাট ছিলেন, অত্যাচারী ইত্যাদি ইত্যাদি। মুসলমানদের লেখা পড়েন, আকবর তো নিয়ারলি মুরতাদ ছিলেন বা মুরতাদ হয়েই গেছিলেন। তো মুসলমানরা যারা ক্লাসিক্যাল ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে সত্যাসত্য বিচার করে যারা এই সময়টার এই ইতিহাস লিখবে, তারা কি বলবে? তারা বলবে যে আকবর মুসলমান হিসেবে কোনো মুসলমানের জাতি ছিলেন না। আর আওরঙ্গজেবকে তারা কি বলবে? তারা প্রেস করবে। তার মানে কি, আমি কোনটা ঠিক কোনটা ভুলের বিতর্কে না গিয়েই বলতেছি যে কে লেখলো আপনার ইতিহাস, সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এইটাই বলতেছেন যে তেমনি পশ্চিমা চোখ দিয়ে বিশ্বের ইতিহাস দেখলে সেখানে রোমানদের থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া রোমান ভার্সেস বারবেরিয়ান প্রকটভাবে প্রকাশিত হয়। অর্থাৎ রোমানরা যেরকম, মানে পশ্চিমা সভ্যতা তো আমরা বলছি যে রোমান সভ্যতার ধারাবাহিকতা, আমরা আগের পর্বগুলোতে বলছি। তো রোমানরা যেরকম নিজেদের রোমান ভার্সেস বারবেরিয়ান্স, মানে তারাই সভ্য আর পৃথিবীর সবাই বারবেরিয়ান্স, বর্বর, এরকম যেরকম চিন্তা করতো, সেটাই তারা আপনার পশ্চিমাদের লেখা ইতিহাসে দেখবেন প্রকটভাবে প্রকাশিত হয় যে তারাই হচ্ছে সভ্য আর বাকিরা বারবেরিয়ান্স বা বর্বর। তারা যেভাবে ইতিহাসকে উপস্থাপন করে তার উদ্দেশ্য থাকে এটা প্রতীয়মান করা যে, মানে পশ্চিমারা ইউজুয়ালি যেভাবে আনটিল ভেরি রিসেন্টলি, মানে একদম হালে কিছু চেঞ্জ আসছে, কিন্তু তাছাড়া ওরা যেভাবে ইতিহাসকেই উপস্থাপন করে, তার উদ্দেশ্য থাকে এটা প্রতীয়মান করা যে পশ্চিমা জাতিগুলো এবং তাদের সভ্যতা এ যাবৎকালের মানব সভ্যতা যতটুকু বিকাশ লাভ করেছে তার মাঝে সর্বশ্রেষ্ঠ।
মানে এখন পর্যন্ত মানব সভ্যতা যতটুকু বিকাশ লাভ করছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে পশ্চিমা সভ্যতা বা পশ্চিমাদের ইতিহাস যেটা সেটা। আর তাই বাকি পৃথিবীকে শাসন ও শোষণ করার একটা নৈতিক যৌক্তিকতা তাদের মস্তিষ্কে সবসময় কাজ করতে থাকে। বাকি পৃথিবীটাকে তারা শাসন করতে পারে এবং শোষণ করতে পারে, সেটার একদম নৈতিক একটা যৌক্তিকতা তাদের মাথায় কাজ করে, যেহেতু আমরাই হচ্ছি সর্বশ্রেষ্ঠ বা সর্বোৎকৃষ্ট। সুতরাং এটাকে আমরা আগে আমি হয়তো বলছি আপনাদের কাউকে কাউকে, এটাকে আমরা বলি সোশ্যাল ডারউইনিজম। সোশ্যাল ডারউইনিজম, ডারউইনিজম তো অবসোলিউট, সবাই যারা একটু পড়াশোনা করছেন তারা জানেন, কিন্তু তথাপি ইউকেতে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কেন এটাকে এত ভ্যালু করা হয়, এটার কারণ হচ্ছে সোশ্যাল ডারউইনিজম বা সামাজিক ডারউইনিজম, যেটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলতে গিয়ে সবচেয়ে ফিটেস্টই হচ্ছে সাদা রেসটা বা ইউরোপ উদ্ভূত সাদা চামড়া সভ্যতা, পশ্চিমা সভ্যতাটা সবচেয়ে ফিটেস্ট, এবং সুতরাং পৃথিবীকে শাসন শোষণ করার জন্য তারাই সবচেয়ে ফিট। এটাকে আমরা সোশ্যাল ডারউইনিজম বলি। এইটাকে টিকায় রাখতে তারা ডারউইনিজমকেও টিকায় রাখছে, বা ডারউইনের তত্ত্বকে অবসলিউট জেনেও সেটাকে পড়াচ্ছে, সেটাকে প্রোপাগেট করতেছে, সেটাকে মানুষের কাছে প্যালেটেবল করার চেষ্টা করতেছে। পশ্চিমা সাদা চামড়া রেসটা সুপিরিয়ার, এই মাইন্ডসেটটা সোশ্যাল ডারউইনিজম বলতে আমরা বোঝাই। এই মাইন্ডসেট যে সাদা চামড়া রেসটা সুপিরিয়ার, সুতরাং লিডারশিপ রোলটা তাদের, যে কোনো জায়গায় তারা শাসন করতে পারে, তারা শোষণ করতে পারে, তাদেরই নৈতিক দায়ী। সারা দুনিয়ার থেকে সব কিছু চুরি করে নিয়ে লন্ডন মিউজিয়ামে ঢুকাইছে না? হ্যাঁ, সারা দুনিয়ার সব চুরির লুটের জিনিস সব দেখবেন, ইউরোপে গেলে পাবেন, ইউরোপের মিউজিয়ামে পাবেন, লুট, ডাকাতি, হ্যাঁ, তস্কর বৃত্তি, যাই বলেন এটাকে। তো এইটারে তাদের অটোমেটিক যেন একটা অধিকারই আছে, বিকজ তারা সুপিরিয়র, এই ব্যাপার আর কি, সোশ্যাল ডারউইনিজম। আচ্ছা, এরপরে পয়েন্টটা হচ্ছে, অল্প কিছুদিন আগে পর্যন্ত পশ্চিমা ইতিহাসবিদদের লেখা বিশ্ব ইতিহাসটা ইনভার্টেড কমার ভিতরে, তারা যে বিশ্ব ইতিহাস লিখছে সেগুলা আসলে ইউরোপীয় তথা পশ্চিমাদের ইতিহাস। এটা বিশ্ব ইতিহাস না, এটা হচ্ছে ইউরোপীয়দের ইতিহাস বা পশ্চিমাদের ইতিহাস, কি সেটাই আপনাকে ফুলায় ফাঁপায় বলা আর কি। নিতান্ত অ্যাভয়েড করা না গেলে হয়তো বিটস অ্যান্ড পিসেস অপশ্চিমা ইতিহাসের ছিটে ফোটা সেখানে পাওয়া যেত, মানে একদম অ্যাভয়েডেবল না। সেখানে দেখলেন যে বিটস অ্যান্ড পিসেস, ছোটো ছোটো কণিকা যেটাকে আমরা বলি, বিটস অ্যান্ড পিসেস অপশ্চিমা ইতিহাসের ছিটে ফোটা হয়তো দেখবেন ওয়ার্ল্ড হিস্ট্রিতে, কিন্তু বেসিক্যালি দেখবেন এটা ওয়ার্ল্ড হিস্ট্রি ইজ ইকুয়াল টু ওয়েস্টার্ন হিস্ট্রি, সোজা কথা, বা ইউরোপীয় ইতিহাস বা সাদা চামড়া পশ্চিমাদের ইতিহাস। আচ্ছা, যাই হোক, তো কিন্তু সেসব বর্ণনা পড়লে মনে হবে, মানে ইতিহাস পশ্চিমাদের লেখা বিশ্ব ইতিহাস পড়লে মনে হবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল কেবল পশ্চিমা জাতিসমূহ ও সভ্যতার জন্য। পৃথিবীর সৃষ্টির সার্থকতা বা সৃষ্টি করছেন আল্লাহ তাদের জন্য, আর বাকি সভ্যতাগুলোর রোল হচ্ছে তাদের সেই বিজয়গাথায় উপযুক্ত পণ হিসাবে ব্যবহৃত হওয়া। আর বাকি যারা আছে দুনিয়াতে, বাকি যেগুলাকে আপনার যদি বাকি সভ্যতা যদি বলতে চান, যদি বলতে পারেন, তাদের রোল হচ্ছে তাদের পণ হিসাবে ব্যবহার করা, অর্থাৎ তাদের ওই উন্নতির পথে আপনি একটা পণ হিসাবে ব্যবহার করবেন আর কি। দাবায় আমরা পণ বলি না, গুটি, ফুট সোলজার, সেই হিসাবে ব্যবহৃত হবে। আচ্ছা, এইসব ইতিহাস পড়া বা শেখা মানে হচ্ছে নন ওয়েস্টার্নদের জন্য তাদের নিজ জাতির অতীত নিয়ে হীনমন্যতা আর ভবিষ্যৎ নিয়ে হতাশা। এইগুলো পড়া, এই ইতিহাস পড়ার অর্থই দাঁড়াচ্ছে যে আপনি আসলে আপনার নিজের জাতির অতীত নিয়ে হীনমন্যতায় ভুগবেন আর ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগবেন। অতীত নিয়ে হীনমন্যতায় কেন ভুগবেন? যে আপনি বুঝবেন যে আপনার হিস্ট্রি একেবারেই ইনসিগনিফিকেন্ট, কোনো মিনিংলেস জিনিস, আর ভবিষ্যতেও কিছু হওয়ার আপনি কোনো মানে দিক নির্দেশনা পাবেন না, যে ভবিষ্যতে যে আপনার একটা গৌরব উজ্জ্বল ইতিহাস সৃষ্টি করার মতো কিছু করবেন আপনি, বা একটা রোল হবে পৃথিবীতে, সেটার কোনো নাই। ভবিষ্যৎ নিয়ে হতাশা। আচ্ছা, পশ্চিমা ইতিহাসের অপশ্চিমা ছাত্রদের পরিকল্পিতভাবে তাদের ভবিষ্যৎকে অপছন্দ করতে শেখানো হয়। পশ্চিমা ইতিহাসের অপশ্চিমা ছাত্রদের বললাম, অর্থাৎ আমাদের মতো যারা অপশ্চিমা, তারা যারা পশ্চিমা ইতিহাস পড়ি, তাদেরকে কি মানে পরিকল্পিতভাবে, মানে এটা একটা পার্ট অফ দ্য প্রজেক্ট, পরিকল্পিতভাবে তাদের ভবিষ্যৎকে অপছন্দ করতে শেখানো হয়। আপনার কোনো ভবিষ্যৎই নাই, তো আপনি তো অপছন্দ করবেন, কিছুই দেখেন না, আপনার এন্ড অফ টানেলে কোনো লাইট নাই, কোনো আশার বাণী নাই। সুতরাং ভবিষ্যৎকে আপনি অপছন্দ করেন বা ভবিষ্যৎকে আপনি অপছন্দ করতে শিখেন, যদি না, এক্সেপশন বলতেছেন,
যদি নাকি বলতেছেন সেই ভবিষ্যৎ হচ্ছে কি পশ্চিমা আদর্শের কাছে হোলসেল আত্মসমর্পণ হয়, অর্থাৎ আপনি মাইনাই নিলেন যে বাবা তোমরাই সব, পৃথিবীটা তোমাদের জন্যই, আমাদেরকে তোমাদের টেবিলে একটু জায়গা দিও বা তোমাদের একটু অংশ দিও, একটু উচ্ছিষ্ট দিও, তাইলেই হয়েছে, আমরা তোমাদের কাছে সারেন্ডার করলাম। এইটা হইলে আপনার মনে কোনো কষ্ট লাগবে না, আর নাইলে আপনার জন্য ভবিষ্যৎটা হতাশাব্যঞ্জক হবে, এমনভাবে আপনাকে পশ্চিমা ইতিহাস পড়ানো হয় বা শেখানো হয়। অথচ বলে, এগুলো আমার কথা, আসাদের কথা না, পেরুর সভ্যতা দেখেন, মেক্সিকোর সভ্যতা দেখেন, ইজিপ্টের সভ্যতা দেখেন, মানে তিনটার কথা আমি বললাম, এরকম আরও অনেক আছে, এগুলা নন ওয়েস্ট এইগুলা এমন বিস্ময়কর দিক আছে যেটা নিয়ে আপনি এখনও শত শত বৎসর গবেষণা করতে পারেন এখনও, এবং করেও আপনি কোনো কুলকিনারা পাবেন না। একটা উদাহরণ দিচ্ছি, কদিন আগে আমি একটা দেখলাম, আপনার ডকুমেন্টারি দেখলাম পিরামিড নিয়ে। যে ভদ্রলোক ডকুমেন্টারিটা করছেন উনি বলছেন যে পিরামিড সিম্পলি অসম্ভব, যেই সময়ে বলা হচ্ছে এবং যে জায়গায় বলা হচ্ছে সেই জায়গায় পিরামিড নির্মাণ করা কোনো দিক দিয়ে কোনো সম্ভাবনা নাই, সিম্পলি অসম্ভব। তাহলে কিভাবে এটা নির্মাণ করা হয়েছে? এটা গবেষণার বিষয়, শত বছর গবেষণা করতে পারেন আপনি। এটা যে অঙ্ক, যে টেকনোলজি, যে ইঞ্জিনিয়ারিং, যে ফিজিক্স, মানে অন অ্যান্ড অন আপনি বিস্ময়ের পর বিস্ময় দেখবেন। আমি তো বললাম শত বছর আপনি গবেষণা করতে পারেন। এরকম একটা আমি বলতেছি আপনাদের যে পেরুতে একটা শহর আছে মাচু পিচু, যেটা ৭,৯৭২ ফিট উঁচুতে সি লেভেল থেকে। এখানে ১৪৫০ শতাব্দী থেকে ১৫৫০ শতাব্দী, অর্থাৎ 15 সেঞ্চুরির মাঝখান থেকে নিয়ে 16 সেঞ্চুরির মাঝখান পর্যন্ত একটা সভ্যতা গড়ে ওঠে মাচু পিচুতে। এখানের ঘরবাড়িগুলো যে স্টোন দিয়ে বানানো, এই স্টোন ওখানে হয় না। এইটা এখনও অজানা একটা বিস্ময় যে কী করে ৭,৯০০ ফিট উচ্চতায় এই স্টোনগুলা বয়ে নিয়ে গিয়ে একটা গোটা শহর গড়ে উঠছে, কেউ জানে না এটা। অথচ এই সমস্ত সভ্যতাগুলোর বিস্ময়গুলোকে কিন্তু তারা কখনোই হাইলাইট করবে না। তারা ওই আপনার অমুক ইকে বানাইছে, ওইটাকে বানাইছে, ইউরোপে হচ্ছে তাদের কাছে ওয়ার্ল্ড। আচ্ছা, তো এটা আপনাদেরকে চিন্তার খোরাক দিলাম, চিন্তা করবেন ইনশাল্লাহ। আমরা একটা উদ্ধৃতি পড়ব এখন। আমরা বলছিলাম আপনাদেরকে এই চ্যাপ্টারটা হচ্ছে এই বইয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আমাদের জন্য, মুসলিমদের জন্য। তার কারণ হচ্ছে আমরা এইখানে একটা বিশেষ সাইকেলে ঘুরতেছি, আমরা পথ খুঁজে পাচ্ছি না, চোরাবালিতে আটকায় গেছি মনে হয় আমার কাছে মাঝে মাঝে। কেন এই বইটা তো 1933-34 সালের বই, আর এখন তো আমরা প্রায় ধরেন 66 বছর পরে পড়তেছি বইটা, কিন্তু আমরা সেই একই জায়গার ভিতরে আছি এখন। উদ্ধৃতিতে আমরা পড়ি, in order to counteract these negative effects, এই যে এতক্ষণ ধরে নেগেটিভ এফেক্টের কথা বললাম, সাহিত্য পড়ার, আপনার ফিলোসফি পড়ার, ইতিহাস পড়ার, এইগুলোকে কাউন্টারেট করার জন্য বলতেছেন, মানে এগুলোকে মোকাবেলা করার জন্য দ্য রেসপন্সিবল লিডার্স অফ ইসলামিক থট শুড ডু দেয়ার আটমোস্ট টু রিভার্স দ্য টিউশন অফ হিস্ট্রি ইন মুসলিম ইনস্টিটিউশনস। যারা মুসলিম আতেল তাদের উচিত মুসলিম প্রতিষ্ঠানগুলোতে ইতিহাস পড়াটাকে রিভার্স করার চেষ্টা করা, অর্থাৎ মুসলিম ধারায় নিয়ে যাওয়া। দিস ইজ এ ডিফিকাল্ট টাস্ক। এটা সহজ না, উনি নিজেই বলতেছেন এটা সহজ না, নো ডাউট, অ্যান্ড ইট উইল রিকোয়ার এ থরো ওভারঅল অফ আওয়ার হিস্টোরিক্যাল ট্রেনিং। আমরা যে ইতিহাসে যে মানুষকে ট্রেনিং দেই, ইতিহাসে যে শিক্ষা দেই, সেগুলোর ওভারঅল দরকার, মানে একদম ভেঙে নিয়ে সাজানোর ব্যাপার আছে। of our historical training before a new history of the world as seen through Muslim eyes is produced. পুরাটা ডিসমেন্টেল করতে হবে, এবং তার আগে মানে মুসলমানদের চোখ দিয়ে ইতিহাস লেখা সম্পন্ন করার আগে পুরাটাকে ডিসমেন্টেল করতে হবে, মানে ভেঙে ঢেলে সাজাইতে হবে, ভেঙে ঢেলে সাজাইতে হবে। বাট ইফ দ্য টাস্ক ইজ ডিফিকাল্ট, ইট ইজ নান দ্য লেস পসিবল। কাজটা হয়তো কঠিন, যারা আমি আজকে অ্যাপিল করতেছি, যারা ইতিহাসের ছাত্র, যারা ওইসব ডিসিপ্লিনে পড়াশোনা করছেন, তারা এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন, জীবনের ব্রত করে নিতে পারেন এটাকে। তো বলতেছেন ইট ইজ নান দ্য লেস পসিবল, সম্ভব, কঠিন কিন্তু সম্ভব।
অ্যান্ড মোর ওভার ইম্পারেটিভ, এবং অবশ্যই করা উচিত, সম্ভব না শুধু এটাকে একটা জীবনের ব্রত বানায়, অবশ্যই করা উচিত, ইম্পারেটিভ। আদারওয়াইজ আওয়ার ইয়াঙ্গার জেনারেশন উইল কন্টিনিউ টু বি ইনফিউজড উইথ এলিমেন্ট অফ দ্য ওয়েস্টার্ন কনসেপ্ট অফ ইসলাম। তা না হলে আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে মানে কন্টিনিউয়াসলি পশ্চিমের ইসলাম বিদ্বেষ যেটা সেটা প্রথিত হবে, ঢুকে যাবে, আমাদের রক্তধারায় মিশে যাবে। ইনফিউশন কথাটার মানে ওই ধরনের একটা সেন্স আসে। তারপরে বলতেছেন অ্যান্ড দ্য রেজাল্ট উইল বি এ ডিপেনিং অফ ইটস ইনফেরিয়রিটি কমপ্লেক্স। আর রেজাল্ট কী হবে? ডিপেনিং, মানে গভীর ইনফেরিয়রিটি কমপ্লেক্স, আরও ইনফেরিয়র ফিল করবেন নিজেকে। পশ্চিমের লেখা ইতিহাস পড়েও ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে মুক্তির একটা পথ কি? একটা মাত্র পথ আছে, যে কথাটা আমি আগে বলে ফেলছি, আবার বলতেছি। সেই পথটা কি? পশ্চিমের ইতিহাস পড়বেন অথচ আপনার ভিতরে ইনফেরিয়রিটি কমপ্লেক্স থাকবে না, হীনমন্যতা থাকবে না, হতাশা থাকবে না, এখান থেকে মুক্ত থাকবেন আপনি। একটাই উপায় আছে। কী উপায় সেটা? জীবনে পশ্চিমা চিন্তা, চেতনা, সংস্কৃতিকে সর্বান্তকরণের প্রতিষ্ঠা করা এবং সেসবের কাছে নিজেকে সঁপে দেওয়া। জীবনে সবখানে পশ্চিমাই প্রতিষ্ঠা করা এবং এর কাছে নিজেকে সঁপে দেওয়া। আপনারা কি সেটা করতে প্রস্তুত? নিজেকে জিজ্ঞেস করে দেখেন। এই জিয়াউদ্দিন সরদারের যে বইটা আমি বললাম, পোস্ট মডার্নিজম অ্যান্ড দ্য আদার, ওইখানে কিন্তু উনি একটা সুন্দর কথা বলছেন যে মডার্নিজম কী করছিল, পৃথিবীকে মডার্ন এবং নন মডার্ন অথবা মডার্নাইজড হওয়া এবং মডার্নাইজ না হওয়া এই দুই ভাগে ভাগ করছিল এবং অন্যদেরকে মার্জিনালাইজ করে দেখতো তারা, মূলত পশ্চিমা সভ্যতা। আর পোস্ট মডার্নিজম কী করতে চায়? সবাইকে অ্যাসিমিলেট করে ফেলতে চায়। কিসে? নিউ ওয়ার্ল্ড অর্ডারে। সবাই একটা বিন্যাসে চলবেন, একভাবে কথা বলবেন, একভাবে চিন্তা করবেন, একভাবে বিহেভ করবেন, সেটাতে অ্যাসিমিলেট করতে চায় পোস্ট মডার্নিজম। আচ্ছা, পশ্চিমা জীবন ব্যবস্থায় যেসব ঘটে চলেছে তার থেকে আবারও আমরা নিশ্চিত হতে পারি। পশ্চিমা ওয়ার্ল্ডের দিকে দেখেন, তাদের নিউজ পেপার পড়ে দেখেন, তাদের ইভেন্টসগুলো পড়েন, তাদের এই যে ইয়াহু খুললে, এমএসএন খুললে যে খবরের আসে, দেখেন কী খবরে ভরে আসে সেখানে, কোন খবরগুলো, তাইলে আপনি বুঝবেন তাদের অবস্থা কী। সেখান থেকে আমরা নিশ্চিত বলতে পারি যে ইসলামী নীতিবোধ, সামাজিক ও ব্যক্তিগত নৈতিক মূল্যবোধ, সুবিচার, কর্তব্য, দায়িত্ববোধ তথা অধিকার, এই সব কিছুই পশ্চিমা সভ্যতার জীবন ব্যবস্থার তুলনায় অনেক অনেক উচ্চ পর্যায়ের এবং অনেক পারফেক্ট। হ্যাঁ, আমরা শুধু এটাকে অ্যাকচুয়াল লাইফে অ্যাপ্লাই করে দেখাতে পারলেই হয়তো। যখন দেখাইতে পারছি তখন এটাই ছিল ব্যাপারটা। হতেই হবে, এটা আবার মুসলমানদের জন্য বলতেছেন, হতেই হবে। কারণ কি? এটা আপনার ক্রিয়েটর এবং মেকারের কাছ থেকে আসছে। আপনার সৃষ্টিকর্তা আপনাকে যিনি বানাইছেন তার কাছ থেকে আসছেন। তিনিই সবচেয়ে ভালো জানেন আপনার জন্য বেস্ট কোড অফ লাইফ কী। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে, আমরা আবারও বলছি, কেবলমাত্র একটা ব্যাপারে আমাদের পশ্চিম থেকে নেবার কিছু আছে। আবার উনি, এটা তো এডুকেশন নিয়ে এই চ্যাপ্টারটা, লাস্টে আবার বলতেছেন, চ্যাপ্টারের শেষের দিকে চলে আসছেন, যে একটা ব্যাপারে আমাদের নেওয়ার আছে তাদের কাছে, তা হচ্ছে সুনির্দিষ্ট ও প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক জ্ঞান, পিওর অ্যান্ড অ্যাপ্লাইড, দুই ফর্মেই, পিওর ফর্মেও অ্যাপ্লাইড ফর্মে। সুনির্দিষ্ট ও প্রতিষ্ঠিত সত্য যেগুলো বৈজ্ঞানিক সত্য, সেগুলো আমরা শুধু নিতে পারি। কিন্তু তা করতে গিয়ে একজন মুসলিম যেন কিছুতেই পশ্চিমা সভ্যতাকে মুসলিম সভ্যতা ঐতিহ্য চেয়ে উন্নতর বলে ধরে না নেয়। কিন্তু এটা করতে গিয়ে আমরা যেন তাদের সভ্যতাকে, তাদের বাদবাকি জিনিসগুলোকে আমাদের চেয়ে সুপিরিয়র বলে ধরে না নেই, এমন কোনো কারণ নাই ধরার। কেউ যদি তা করে তবে কেউ যদি, মোহাম্মদ আসাদ বলতেছেন, কেউ যদি তা করে তবে বুঝতে হবে ইসলাম বলতে কী বোঝায় সে সেটা জানেই না। ইসলাম কি সে সেটা জানেই না। আমার প্রায় শেষে চলে আসছি। আবারও সায়েন্স টেকনোলজি, আমরা যেরকম আগের দিন বলছিলাম যে 100 তলা একটা বিল্ডিংয়ের মতো যদি আমরা এই করি, এর 10 তলা কেউ বানাইছে, 50 তলা কেউ বানাইছে, বা 40 থেকে 50 তলা কোনো একটা জাতি বানাইছে। 40 থেকে 50 থেকে সরায় নিলে 100 তলা বিল্ডিংটা আর এক্সিস্ট করে না। এবং এক সময়ে মনে হয়েছে যে এইটাই বুঝি শেষ চূড়ান্ত যেমন আমেরিকার নেতৃত্বে পশ্চিমায় যেটাতে ছিল, আজকে আপনি দেখেন যে অনেক ব্যাপারে কিন্তু চায়না তাদেরকে ওভারটেক করে যাচ্ছে। রিয়েলিটি যেটা অনেক ব্যাপারে তারা ওভারটেক করে যাচ্ছে। আজ থেকে মাত্র 1996 সালের কথা, আমাকে আমার কোম্পানিতে একটা চাইনিজ বিল্ড একটা জাহাজে দেওয়া, কোম্পানির সবচেয়ে পচা 2টা জাহাজ ছিল চাইনিজ বিল্ড। তার কারণ তখন জাপানিজ বিলটা হচ্ছে সবচেয়ে সুপিরিয়র, তারপরে কোরিয়ান বিল কোনো মতে অ্যাকসেপ্ট করা যাইতে পারে, চাইনিজ বিল তো প্রশ্নই ওঠে না। আজকে দেখেন
এই আইটির অনেক ব্যাপারে বা কম্পিউটার টেকনোলজির অনেক ব্যাপারে চায়না কিন্তু আমেরিকাকে ছাড়াই গেছে। এই যে ফেসিয়াল রিকগনিশন বলেন অথবা এই যে 5G বা ইত্যাদি জিনিসে ছাড়াই গেছে, এবং এই জাস্ট ম্যাটার অফ টাইম যে তাদেরকে ওভারটেক করে যাবে আর কি। সুতরাং এটা কারো বাপের সম্পত্তি না, এবং এটা নিয়ে হীনমন্যতার কোনো কারণ নেই। এটাতে যখন যারা একটা একটা জাতি লিডারশিপে যাবে এবং বাকিরা তার থেকে নিবে, এটাতে লজ্জার কিছু নাই। আচ্ছা, আসেন আমরা আরেকটা উদ্ধৃতি পড়ব, ছোট্ট উদ্ধৃতি। এখানে বলতেছেন এসে, বাট উই ক্যানট অ্যান্ড মাস্ট নট ইমিটেট ওয়েস্টার্ন সিভিলাইজেশন। আমাদের সময় শেষ, দেখি তো একটু। হ্যাঁ, সময় শেষ, এই আমার শেষ হয়ে গেছে। বাট উই ক্যানট, আমরা এটা করতে পারি না, অ্যান্ড মাস্ট নট, এবং অবশ্যই করব না, ইমিটেট ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমাদের অনুকরণ করব না। ইফ ইউ উইশ টু প্রিজার্ভ অ্যান্ড রিভাইভ দ্য ইসলামিক, ইফ ইউ উইশ টু প্রিজার্ভ অ্যান্ড রিভাইভ দ্য ভ্যালুজ অফ ইসলাম। আমরা যদি প্রিজার্ভ করতে বললেন মানে সংরক্ষণ, রিভাইভ পুনরুজ্জীবিত করতে যদি চাই, তাহলে আমরা তাদের কিছুতেই তাদের ইমিটেশন করব না, তাদেরকে অনুকরণ করব না। অপর সভ্যতার বুদ্ধিবৃত্তিক প্রভাব ইসলামী সভ্যতার যে ক্ষতি সাধন করে, তা ইসলামী দুনিয়া যে জাগতিক লাভ অর্জন করে তার চেয়ে অনেক বেশি। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা মনে করতেছি যে আমরা ওদের কাছ থেকে তো শুধু টেকনোলজিটা নিচ্ছি, কিন্তু নিতে গিয়ে আমরা যখন এই ব্যাপারগুলো খেয়াল না করি, তখন যা নিচ্ছি তার যে লাভ হচ্ছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। যে আমরা আমাদের ঐতিহ্য হারায় ফেলতেছি, আমাদের দিন হারায় ফেলতেছি, আমাদের সভ্যতা হারায় ফেলতেছি, আমাদের সংস্কৃতি হারায় ফেলতেছি। আমাদের একদম চ্যাপ্টারের শেষ প্যারাটায় আসছি আমরা এখন। এইটাও একটা উদ্ধৃতি ছোট্ট, আমরা পড়ে শেষ করে দিলাম। বলতেছেন ওয়েস্ট, আচ্ছা বলতেছেন, বাই ইমিটেটিং দ্য ম্যানার্স অ্যান্ড মোড অফ লাইফ অফ দ্য ওয়েস্ট। ম্যানার্স, আচরণ, মোড অফ লাইফ, কীভাবে জীবনযাপন করবো সেটা ইমিটেট করতে গিয়ে বা আমরা তাদের কাছ থেকে অনুকরণ করতে গিয়ে, দ্য মুসলিমস আর বিং গ্র্যাজুয়ালি ফোর্স টু অ্যাডপ্ট ওয়েস্টার্ন মরাল আউটলুক। আস্তে আস্তে আমরা কিন্তু পশ্চিমাদের যে নৈতিক মূল্যবোধ সেটাই কিন্তু আমরা গ্রহণ করতেছি, বুঝে হোক না বুঝে হোক। ফর দ্য ইমিটেশন অফ দ্য আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স লিডস বাই ডিগ্রিজ টু এ করসপন্ডিং অ্যাসিমিলেশন অফ দ্য ওয়ার্ল্ড ভিউ রেসপন্সিবল ফর দ্যাট অ্যাপিয়ারেন্স। বাহ্যিকভাবে যখন আমরা কিছু একটার অনুকরণ করি, আসলে যে ওয়ার্ল্ড ভিউ থেকে এই বাহ্যিক আচরণটা আসছে, আমরা সেই ওয়ার্ল্ড ভিউটাই হজম করি, আত্মীকরণ করি এবং ভিতরে আমাদের মিশে যায়। রেসপন্সিবল ফর দ্যাট অ্যাপিয়ারেন্স, ওইটার জন্য, হ্যাঁ, সেই ওয়ার্ল্ড ভিউটাই আস্তে আস্তে আমাদের ভিতরে মিশে যায়। এটার অনেক উদাহরণ দিতে পারতাম আমি আর সেটা গেলাম না। ইমিটেশন অফ দ্য কুফার একটা বই আছে, আপনারা এটা পড়ে দেখতে পারেন, ডক্টর নাসির আল আকল তার লেখা। এটা সফট কপি পাওয়া যায় ইন্টারনেটে, আপনারা চাইলে সেখান থেকে নামায় পড়তে পারেন। আপাতত হার্ড কপি কেউ যদি সৌদি আরব যায় তার কাছে আনাইতে পারেন। আমরা দেখি কোনো প্রশ্ন উত্তর আছে কি না। একটা প্রশ্ন উত্তর দেখা যাচ্ছে, আমি দেখতেছি, দেখি একটু কী লিখছেন। স্যার এর নাম কি? রুহুল কুদ্দুস না, রুহুল কুদ্দুস না, সরি, আসসালামু আলাইকুম। রুহুল কুদ্দুস না, এটা হচ্ছে মোহাম্মদ শরীফ। স্যার, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে কি? হ্যাঁ, আমার ইমেল অ্যাড্রেস চায় নেবেন, তা কম অনেক আগের পর্বগুলোতে অনেকগুলোতে লাগানো আছে, একটু খোঁজ করলেই পাবেন। সেখানে ইমেল অ্যাড্রেস আছে আমার, সেটা নিয়ে আপনি লিখতে পারেন, লিখলে ইনশাআল্লাহ আমার কাছে আসবে। একটাই কোয়েশ্চেন দেখতেছি আমরা, কালামবাই থেকে আমার কাছে আসছে। আমি হয়তো মিনিটখানেক ওয়েট করবো আরও, যদি না থাকে তাহলে আমরা আজকের আয়োজন এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ। কালাম ভাই, আপনি যদি না থাকে তাহলে আমাকে জাস্ট একটা ছোট্ট মেসেজ পাঠিয়ে দিন যে আর নাই, আর যদি থাকে তাহলে আমি ওয়েট করে আসি। আমি অনলাইন আর কি, যে ওই ফোনটাতে অনলাইন। আরেকটা আসছে, দেখি, ওই স্ক্রিনশট বোধ হয়। স্যার, আল্লাহর জন্য গেল তো, এটা শেষ হয়েছে। একজন হচ্ছেন মাকসুদুর রহমান সৌরভ। ধর্ম পালনের ক্ষেত্রে কোনো দলে থাকার প্রয়োজনীয়তা কত?
কিংবা রাজনীতির সাথে ধর্ম এই বিষয়ে আপনার মতামত কী? দল তো দলবাজি করা, দলে বিভক্ত হওয়া তো ইসলামে নিষেধ। তবে মাইনর জামাত যেটা বলি, যে আপনার আপনার একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটির সাথে থাকবেন, সেটাতে কোনো সমস্যা নেই। সেটা আর পলিটিক্যাল দল এক জিনিস না, অথবা ফেরকা এক জিনিস না। এটা আমি এভাবে উদাহরণ দিই যে পৃথিবীতে যে যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের পথের উপর আছে, যে যেখানে আছে তাকে আমরা কি মনে করি? আহলুস সুন্নাহ ওয়াল জামার উপর আছে। পানির বিন্দুর মতো, একটা বিন্দু এখানে আছে, একটা বিন্দু সৌদি আরবে আছে, একটা বিন্দু জর্ডানে আছে, একটা বিন্দু পাকিস্তানে আছে, একটা বিন্দু অন্য কোথাও আছে। সবাই যদি একসাথে কখনো একত্রিত হয় তাহলে একটা বড় পানির গ্লোবিউল হবে। এই সেন্সে কমিউনিটির ভিতরে থাকবেন। কমিউনিটি আর দল দুটো আলাদা জিনিস। ইসলামের নামে দল করা জায়েজ নাই, পলিটিক্যাল দল করা জায়েজ নাই। এটা নিয়ে পড়াশোনা করলেই দেখবেন ইসলামের পলিটিক্যাল লাইনে ইসলামের ডিভিশন এটা করা যাবে না। মোটামুটিভাবে হইল তাইলে দুইটা, আর যদি না থাকে তাহলে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। পড়াশোনা করবেন একটু। দল বলতে কি, আপনি ওই যে আহলে সুন্নাহ জামা যেটা বলি, যে আকীদা এবং মানহাজের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা ছিলেন, আপনি সেটার উপর থাকবেন। আপনার শহরে, আপনার গ্রামে, আপনার দেশে সেটার উপর কারা আছে তাদের খোঁজ করবেন, চেষ্টা করবেন তাদের সাথে থাকতে, তাদের কাছে থাকতে, তাদের সাথে উঠাবোধা করতে, তাদের সাথে নামাজ পড়তে, হ্যাঁ, তাদের কাছে জীবনকে যুক্ত করতে। এটাই আপনার করণীয়। এটার জন্য কোনো পলিটিক্যাল দলের কোনো স্কোপ নাই। আর কিছু কালাম ভাই? আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা এডুকেশনের চ্যাপ্টারটা শেষ করছি। এটাই এই বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে ইমিটেশন নিয়ে, অনুকরণ নিয়ে, কুফফারের, পশ্চিমের কাফেরদের অনুকরণ নিয়ে। ওইটাও খুব ইম্পর্টেন্ট, বাট এগুলো সব আসলে টাইড আপ আর কি। তো আপনারা ওই বইটা পড়ে দেখতে পারেন, ইমিটেশন অফ দ্য কুফফার, ডক্টর নাসির আল আকাল। আর তো তাহলে নাই মনে হচ্ছে কালাম ভাই। আপনি জাস্ট আমার একটা নো লিখে দেন ছোট্ট করে, আমি আয়োজনটা শেষ করে দিই। শেষ প্রশ্নটা ছিল মাকসুদুর রহমান সৌরভ। তো আমরা ধরে নিচ্ছি আর কোনো প্রশ্ন নাই, আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা যা ভালো শুনলাম তার কিছু যেন আমরা ঘরে নিয়ে যাই এবং জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।